নেত্র নিউজের এই পর্বের মুখোমুখি হচ্ছেন রানী ইয়ানিয়ান। আমরা কথা বলবো আদিবাসীদের পরিচয়, রাষ্ট্রীয় নীতি এবং তাদের প্রতিরোধ নিয়ে। রানী ইয়ানিয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি। রানী ইয়ানিয়ান একজন আদিবাসী অধিকার সুরক্ষা কর্মী। সে প্রসঙ্গ ধরেই জানতে চাই, এই যে আদিবাসী শব্দটি, আদিবাসী শব্দের যে রাজনীতি, রাষ্ট্র আদিবাসী বলতে চায় না, রাষ্ট্রের নাগরিকরাও আদিবাসী বলতে চায় না বা শব্দটিকে মানতে চায় না, ঠিক কি কারণে? ধন্যবাদ পৃথ্বী আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখন আদিবাসী ইস্যুতে হচ্ছে বেশ কয়েকটি ন্যারেটিভ প্রচলিত আছে এবং প্রচার করা হয়েছে বিভিন্নভাবেই। কোনো কোনো সময় সেটি রাষ্ট্রীয় মদতে বা পৃষ্ঠপোষকতায়, কোনো কোনো সময় হচ্ছে যারা আসলেই বিশ্বাস করেন যে আদিবাসী বলে বাংলাদেশের কোনো জাতি নেই, আলাদা কোনো জাতি নেই, তারা হচ্ছে সেটিকে খুব স্পন্টেনিয়াসলি প্রচার করেন। তো এই একটা বিষয় কি যে আমরা যখন নিজেদেরকে আদিবাসী বলছি, আমরা নিজেরা যখন আমাদেরকে আদিবাসী বলে পরিচয় দিচ্ছি, তখন কয়েকটি কথা বলা হয় যে আদিবাসী পরিচয়টি দেওয়া মানেই হচ্ছে এটি সংবিধান বিরোধী, এবং যেহেতু সংবিধান বিরোধী একটি পরিচয় আমরা দিচ্ছি, সে কারণে সেটি রাষ্ট্রবিরোধী এবং রাষ্ট্রদ্রোহী। তো আমার মনে হয় যে এই সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী এই কথাগুলোর দিয়ে যে একটা মিথ, একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেটি একটুখানি ভাঙা দরকার এবং ভাঙার জন্য একটু আলাপ দরকার। তো আমি কয়েকটি কথা যদি বলতে পারি এই বিষয়টি নিয়ে, যে আমরা যখন আমাদেরকে আদিবাসী বলে পরিচয় দিচ্ছি, এটি কোনোভাবেই আসলে সংবিধান বিরোধী না। কারণ সংবিধানে আমরা যেটি দেখি, যে সংবিধানে লেখা আছে রাষ্ট্র, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা, সম্প্রদায়, তাদের ঐতিহ্য, সংস্কৃতি বিকাশে এবং সংরক্ষণে কাজ করবে, এই কথাটি লেখা আছে। কিন্তু সংবিধানের কিন্তু কোনো জায়গাতে এই কথাটি লেখা নাই যে বাংলাদেশের বাঙালি বাদে অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে, যে জাতিরা আছে, তারা নিজেদেরকে আদিবাসী বলে পরিচিতি দিতে পারবে না। এই কথাটি কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই। সবসময় বলা হয় যে আদিবাসীরা বিচ্ছিন্নতাবাদী, তারা নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্র কায়েম করতে চান এবং যেই কারণে আমাদের সামরিক শাসনও দরকার পাহাড়ে। এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই। আমি শুধু আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে যে ঠিক কোন কোন অধিকার দেওয়ার ভয়ে রাষ্ট্র আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে চায় না? এই কথাটাই আমি বলছিলাম মিথি আপনাকে, যে সংবিধানে কিন্তু কোনোভাবেই বলা নেই যে আদিবাসী বলা যাবে না। কিন্তু আবার একই সাথে আমরা যদি এই কথাটা চিন্তা করি যে সংবিধানে যে কথাগুলো বলা নেই, সেই কথাগুলোকে বিরোধিতা করার আমাদের অধিকার নাই। আমাদের কিন্তু সেই অধিকার সংবিধানেই দেওয়া হয়েছে। সংবিধানে এটি এই স্বাধীনতাটুকু নিশ্চিত করা হয়েছে যে বিরোধিতা করার, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, ভাব প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলো হচ্ছে আমাদের সংবিধানে নিশ্চিত করা হয়েছে। কিন্তু একটা জিনিস যদি আমরা দেখি, যে এই যে সংবিধান বিরোধী কথা বললেই হচ্ছে রাষ্ট্র বিরোধী কথা বলা হয়, সেটারও কিন্তু আসলে কোনো ভিত্তি নেই। কারণ যদি আমরা সেটিকে ধরে নিই যে যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন তারাই রাষ্ট্রবিরোধী, তাহলে যে যে সরকার সংবিধানে গত 50 বছরে সংশোধনী এনেছেন, তাদের সবাইকেই কিন্তু আমরা রাষ্ট্রবিরোধী বলে তখন দিতে পারি। কারণ সংবিধানে যে কথাগুলো বলা হয়েছে, সেই কথাগুলো নিয়ে ওনারা খুশি না, তাদের মনে হয়েছে যে সংবিধান পরিবর্তন করা দরকার, এই কারণেই তো সংবিধানের সংশোধনী এসেছে। তো সেই হিসাবে আমরা যদি দেখি যে জিয়ার আমল থেকে শুরু করে এরশাদ, আওয়ামী লীগ, বিএনপি যে 17 বার বাংলাদেশের সংবিধানের সংশোধনী আনা হয়েছে, সবাইকে রাষ্ট্রবিরোধী বলে তকমা দেওয়া যায়। কিন্তু একটা বিষয় যদি আমরা খেয়াল করি, যে এই যে সংবিধান বিরোধিতার সাথে রাষ্ট্রবিরোধিতার সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে কেবলমাত্র আদিবাসী ইস্যুতেই আপনারা দেখবেন যে সবাই হচ্ছে একই সুরে গলা মেলান, এবং সেটারও তো আসলে একটা পলিটিক্স আছে।
এই যে বাঙালি জাতীয়তাবাদের পলিটিক্স একটা আছে, আধিপত্যবাদের পলিটিক্স, সেটা নিয়েও আসলে আলোচনা হওয়াটা দরকার। আদিবাসী বললে আসলে কোন কোন অধিকারগুলো দিতে হবে যেটা আসলে রাষ্ট্রের সামর্থ্য নাই, বা এই মুহূর্তে আদিবাসীদের কি কি অধিকার নাই? আমরা যদি আদিবাসীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদিবাসীদের যে অধিকারগুলো আমরা দেখি, আন্তর্জাতিক সনদে আছে, আইএলও কনভেনশন 169-এ আছে, জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রে আছে, সেখানে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেই অধিকারগুলো প্রত্যেকটাই হচ্ছে সামষ্টিক অধিকার। তো সেখানে স্পষ্ট করে এই কথাটা বলা হয়েছে যে এই আদিবাসীদের সামষ্টিক অধিকারগুলো সংরক্ষিত হলেই আদিবাসীরা বাংলাদেশের অন্যান্য যে নাগরিকরা আছেন তাদের সমপর্যায়ে গিয়ে তাদের যে নাগরিক অধিকারগুলো আছে, তাদের যে মানবাধিকারগুলো আছে, সেগুলো তারা এনজয় করতে পারবেন। তো সেখানে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলা হয়েছে, সেখানে স্বায়ত্তশাসনের অধিকারের কথা বলা হয়েছে, সেখানে ভূমির উপর আদিবাসীদের যে সামষ্টিক অধিকার আছে সেই কথাগুলো বলা হয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের যে লিগাল ল্যান্ডস্কেপটা দেখি, সেখানেও কিন্তু একইভাবে এই সেফগার্ড গুলো, আদিবাসীদের অধিকার সুরক্ষিত করার জন্য সেফগার্ড গুলো অলরেডি ছিলই, বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার আগ থেকেই ছিল। যে সেফটি রেগুলেশন 1900 সালে যে ব্রিটিশ আমলে যে আইনটি পাশ করা হয়েছিল, যে রেগুলেশনটি ছিল, সেখানেও এই যে স্বায়ত্তশাসন, আত্মনিয়ন্ত্রণের অধিকার, ভূমির উপর অধিকার, এবং আমরা যে একটি স্বতন্ত্র একটি ভৌগোলিক এলাকায় আমরা আছি, সেই অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে। এবং সেটির উপর ভিত্তি করেও কিন্তু এই যে 1997 সালে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে যে চুক্তি করা হয়েছে, পার্বত্য চুক্তি, সেখানেও এই অধিকারগুলোর আলোকেই অনেকগুলো প্রভিশন তৈরি করা হয়েছে যেগুলো হচ্ছে রাষ্ট্রের পালন করতে হবে। আমরা বাংলাদেশে ডিগনিটি নিয়ে, আমরা অধিকার নিয়ে থাকতে চাই, বেঁচে থাকতে চাই বলেই আমরা বাংলাদেশের সংবিধানের দ্বারস্থ হয়েছে। এখন আমাদেরকে যে বিচ্ছিন্নতাবাদী বলা হয়, আমরা যে আরেকটি রাষ্ট্র তৈরি করতে চাই, এই কথাগুলো যে বলা হয়, সেটি যদি আমরা চাইতাম তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানের দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল না। গত 27 বছর ধরে পার্বত্য চুক্তির যে বাস্তবায়ন হয়নি, সেটিকে নিয়ে বিভিন্ন সরকারের আমলে তাদের সাথে হচ্ছে নেগোসিয়েশন করা, তাদের সাথে ডিসকাশন করা, তাদের কাছে দাবিগুলো তুলে ধরার আসলে আমাদের প্রয়োজন ছিল না। ধন্যবাদ। আমি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, সেই প্রসঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই যে চুক্তির যে মূল উদ্দেশ্যগুলো ছিল, যেমন ভূমি নিরাপত্তা ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসন, এখন সাংস্কৃতিক স্বায়ত্তশাসন চাইলে কিভাবে বিচ্ছিন্নতাবাদী হয়ে যাওয়া যায়, বা সংবিধানে যদি উল্লেখ করা থাকে বা রাষ্ট্রের সাথে যদি চুক্তি থাকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে যে ভূমি নিরাপত্তা ও স্বায়ত্তশাসন, সেক্ষেত্রে আপনারা সেগুলো চাইলে আপনাদেরকে বিচ্ছিন্নতাবাদী আসলে কেন বলা হয়? মানে আপনারা ঠিক কি করেন যার কারণে আপনাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয় বা বলে? আমরা যেটা দেখে আসছি সেটি হচ্ছে যে স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব, এই দুটো কনসেপ্টের মধ্যে যে অনেক বিশাল একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটুকুকে ঘোচানোর জন্য জনগণের মধ্যে যে পার্সপেক্টিভ আছে সেটাকে ঘোচানোর জন্য কোনো রকমের আসলে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। এখন স্বায়ত্তশাসনের জন্য যে দাবিটি আমরা করছি, এবং যে স্বায়ত্তশাসন ব্রিটিশ আমল থেকে আমাদের ছিল, এবং পরবর্তীতে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এসে সেই পূর্ণ স্বায়ত্তশাসনটি এখন সেমি অটোনমাস স্টেটে পরিণত হয়েছে, সেই কথাটুকু যখন আমরা তুলে ধরার চেষ্টা করি তখন আমাদেরকে দেখানো হয় যে আমরা সার্বভৌমত্বের জন্য হুমকি, আমরা বিচ্ছিন্নতাবাদী, যেটির আসলেই কোনো রকমের কোনো ভিত্তি নেই। এবং আমি একটু আগে বলেছি যে আমরা যদি আসলেই বিচ্ছিন্নতাবাদী হতাম এবং একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা নিয়ে হচ্ছে আমরা আগাচ্ছি, সেই রকমের যদি আমাদের চিন্তা ভাবনা থাকতো, তাহলে গত 27 বছর ধরে আমাদের এই যে আন্দোলন,
চুক্তির বাস্তবায়নের আন্দোলন, সেটি করার আসলে প্রয়োজন ছিল না, এবং আদিবাসীদের যে সাংবিধানিক স্বীকৃতি সেটি করার আসলে কোনো প্রয়োজন ছিল না। এবং স্বায়ত্ত শাসন মানে এটি না যে আমরা বাংলাদেশের যে রুলস গুলো আছে, যে ল গুলো আছে, সেগুলো বাইরে থেকে হচ্ছে আমরা আমাদের স্বায়ত্ত শাসন চাচ্ছি। স্বায়ত্ত শাসনের অর্থটি হচ্ছে এটাই যে আমরা আমাদের যে স্বকীয়তা আছে, আমরা যে আহ বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার আগে থেকেও আমরা যে আমাদের যে প্রথাগত রীতিনীতি আছে, আমাদের যে প্রথাগত প্রতিষ্ঠান আছে, সেই রীতিনীতির মাধ্যমে আমাদের সমাজ যে পরিচালিত হয়ে আসছে, আমাদের যে নিজস্ব ভাষা আছে, যে বৈচিত্র্য আছে, আমাদের যে অধিকারটুকু আছে, যে আমাদের সমাজে আমরা কিভাবে করে আমরা দেখতে চাই আমরা প্রোগ্রেসড হচ্ছে, আমরা কিভাবে করে দেখতে চাই যে আমাদের উন্নয়নের অর্থটি আমাদের জন্য কি, সেটি যেন আমরা নির্ধারণ করতে পারি। এটাই হচ্ছে স্বায়ত্তশাসন। এই যে চুক্তিটি তাহলে হলো যেই মূল উদ্দেশ্যগুলোর উপর ভিত্তি করে, এই চুক্তির আসলে কার্যকারিতা কতটুকু সেক্ষেত্রে? যখন 1997 সালে এই চুক্তিটি করা হয়েছিল, তখন ডেফিনেটলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুডউইল ছিল, এবং যাদের সাথে আমাদের যে ইন্ডিজিনাস দলের সাথে, পলিটিক্যাল গ্রুপের সাথে চুক্তিটি করা হয়েছিল, সেখানে একটা গুডউইল ছিল, এবং বিভিন্ন কারণে সেই চুক্তিটি হচ্ছে বাস্তবায়ন করা হয়নি, পূর্ণ বাস্তবায়ন করাটি হচ্ছে সম্ভব হয়নি। এই চুক্তিতে যে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটি কথাই হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সনদে আদিবাসীদের অধিকারের যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে, এই চুক্তিটিও সেটির ধারাবাহিকতা হচ্ছে আসলে রক্ষা করে। তো এই চুক্তিটি বাস্তবায়ন না হওয়ার পিছনে আমি বলবো যে সরকারের আসলে সদিচ্ছার অভাব, এবং একই সাথে আমরা যেটা দেখতে পাই যে চুক্তি বাস্তবায়িত না হওয়ার জন্য যা যা কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বিভিন্নভাবে, নট অনলি সরকার বলি, শাসক গোষ্ঠী বলি, তারা একেবারে ফোরফ্রন্টে গিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন, তারপর থেকে সেটি বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণ আছে, বিভিন্ন জিওপলিটিক্যাল রিজনস আছে, তারা বিভিন্ন সময় হচ্ছে আপনার ন্যাশনাল সিকিউরিটির কথাগুলো বলেন, কিন্তু যে কথাগুলি বলা হোক না কেন, আমাদের যে মানবাধিকার, আমাদের যে আদিবাসী অধিকার, সেটি নিশ্চিত করার দায়িত্ব দিন শেষে কিন্তু রাষ্ট্রের, দিন শেষে সেটি সরকার, এবং সেটি আসলে এখনো করা হয়নি। এই পর্যায়ে এসে আমি জানতে চাই, পাহাড়ে আসলে সামরিক শাসন বলা হয়, পাহাড়ে সামরিক শাসন জারি রাখতে হবে। আমি একটু আসলে বুঝতে চাই সত্যি যে আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন তো মূলত যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে, তাহলে পাহাড়ের স্বায়ত্ত শাসনও নাই, কিন্তু সেখানে আসলে সামরিক শাসনের প্রয়োজনীয়তাটা কেন, কতটুকু? বা অনেকেই যখন পাহাড়ের কথা আসলেই বলেন যে পাহাড়ে গেলে তো অবশ্যই সেনাবাহিনীর যতক্ষণ প্রোটোকল থাকবে সেই টাইমটা মেনে তারপরে যেতে হবে। দেখুন, বাংলাদেশের 64টি জেলার মধ্যে 61টি জেলায় যে সরকার আছেন সেটি ডেমোক্রেটিক সরকার বলবেন, ভোটের সরকার বলবেন, কারণ অনেক সময় হচ্ছে আসলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর ভোটের গভর্নমেন্ট, তার মধ্যে হচ্ছে পার্থক্য থাকে, কিন্তু অন্তত খানিকটা হলেও ডেমোক্রেসির একটা ভাইব আছে 61টি জেলার মধ্যে যারা আছে তারা সিভিলিয়ান গভর্নমেন্ট, এবং বাকি 3টি জেলার মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সামরিক শাসন আপনার জারি আছে। আমরা সবসময় কিন্তু এই কথাটা দাবি করে এসেছি যে পুরো বাংলাদেশে যখন সিভিলিয়ান গভর্নমেন্ট আছেন, পার্বত্য চট্টগ্রামে আসলে সিভিলিয়ান গভর্নমেন্ট থাকা উচিত, এবং সেখানে যদি কোনো রকমের কোনো ইন্টারাপশন হয় বা ন্যাশনাল সিকিউরিটির যদি কোনো সমস্যা হয়, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে, আমাদের সিভিলিয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, তাদেরকে হচ্ছে সেই দায়িত্বটা দেওয়া উচিত। কারণ দিন শেষে আমরা যেটা দেখি যে সিভিলিয়ান গভর্নমেন্ট যেভাবে করে একটি
সমস্যাকে তারা ডিল করবেন, যখন সেখানে মিলিটারি শাসন চলবে, তারা যে কোনো পলিটিক্যাল সমস্যাকে সামরিক একটি সমাধানের আনার চেষ্টা করবেন। তো সেভাবে করে তো আসলে সম্ভব না। এটা যেহেতু পলিটিক্যাল সমস্যা, এখানে আদিবাসীদের ভূমির সমস্যা, এখানে আদিবাসীদের অধিকার বিষয়ক সমস্যা, সেটিকে আপনি মিলিটারাইজেশনের মাধ্যমে তো আসলে সমাধান করতে পারবেন না। তো এই যে কথাটি একটু বলছেন যে আপনি একটা ফলস একটা সেন্স অফ ফিয়ার তৈরি করে রাখা হয়েছে পার্বত্য চট্টগ্রামে। এখন আমি যদি আমার নিজের বাসায় কাউকে দাওয়াত দিয়ে আনতে চাই, এবং দুর্ভাগ্যবশত আমার বন্ধু, আমার আত্মীয় বা আমার কেউ একজন যদি বিদেশের নাগরিক হন, তাকে তো আসতে দেওয়া হবে না। বা উনি যদি আসেন, তারা যদি আসেন, তাকে অনেক রকমের সিকিউরিটির মধ্যে দিয়ে যেতে হবে এবং অনেক হয়রানির শিকার হতে হবে। যদিও আমরা এই কথাটা বলি যে তাদের সিকিউরিটির যে ভয় ভীতি তৈরি করে রাখা হয়েছে, যে যারা বাইরে থেকে আসবেন তারা আসলে তাদের অ্যাডাপ্টেড হওয়ার একটা ভয় থাকে, একটা ফিয়ার থাকে। এভাবে করেই সবসময় বলা হয় যে তাদের আসতে দেওয়াটা ঠিক হবে না, বা যারা আসেন তাদের উপরে অনেক নজরদারি থাকে, যে তারা লোকাল মানুষ যারা আছেন, কমিউনিটি যারা আছেন, তাদের সাথে ফ্রিলি কথা বলতে পারবেন না। তারা কোন কথাগুলো বলছেন, সেই কথাগুলো তারা দেখবেন যে কোন কথাগুলো বলছেন। তো এগুলো তো আসলে রাষ্ট্রের যে সার্ভেইলেন্স, যেটি আমরা গত 15 বছর দেখেছি, পুরো বাংলাদেশেই দেখেছি, শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সেটা না, পুরো বাংলাদেশেই আমরা দেখেছি, সেটি এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে জারি রাখা হয়েছে। আমি একটু জানতে চাই যে আমরা তো সাধারণত আমাদের দৈনন্দিন জীবন কেমন সেটা জানি, আমাদের এই নাগরিক জীবন কেমন সেটা আমরা জানি, বা গ্রাম্য জীবন কেমন সেটা আমরা জানি, কিন্তু পাহাড়ের দৈনন্দিন জীবন আসলে কেমন? আপনাদের যেহেতু কোনো ধরনের আমাদের মতন, আমাদের যেমন বাংলাদেশ সরকারের অধীনস্থ আমাদের পাবলিক সার্ভিস যারা করেন, বা আমাদের নিয়ম কানুন রেগুলেশনস, যেমন আমাদের এখানে কোনো মানুষকে সন্ধ্যার পরে বের হলে বা 3টার পরে বের হলে কেউ প্রোটোকল দিয়ে পৌঁছে দেয় না, বা যেসব সাধারণত যে ধরনের দমন পীড়নগুলো এত বছর ধরে ছিল সেগুলো তো ছিলই, কিন্তু পাহাড়ের বাস্তবতা তো আসলে ভিন্ন। সেদিক থেকে আমি একটু জানতে চাই যে পাহাড়ের দৈনন্দিন জীবন কেমন। পাহাড়ের দৈনন্দিন জীবন কিরকম সেটি বলার জন্য তো আপনার আমাকে আরেকটু সুনির্দিষ্ট ভাবে বলতে হবে যে একদম গ্রামের দিকে যারা আছেন তাদের দৈনন্দিন জীবন কিরকম, নাকি উপজেলা লেভেলে যারা আছেন, নাকি একদম শহরের দিকে যারা আছেন? কারণ এক একজনের ক্ষেত্রে বাস্তবতা এক। আমি ঠিক শহরের বলবো না, কারণ শহরের বাস্তবতা আর সাধারণ মধ্যবিত্তের বাস্তবতার ভেতরেই যে ফারাক থাকে, সেখানে আমি যদি পাহাড়ের কথা বলি, পাহাড় তো আরো দুর্গম এলাকা। পাহাড়ের মানুষকে একটু পানি খাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, স্কুলে যাওয়ার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হয়। সেখান থেকে আমি যদি বলি যে একটু মফস্বলের দিকে তাদের বাস্তবতা কেমন, তাদের সংগ্রামটা কেমন, তাদেরকে ঠিক কোন কোন চ্যালেঞ্জগুলোর মুখে পড়তে হয়। আমি কি আদিবাসী নারী এবং মেয়ে শিশুদের চ্যালেঞ্জগুলো বলতে পারি? অবশ্যই, একটু ফোকাস করে। অবশ্যই। আচ্ছা, যদি আমি পাহাড়ের রিমোট এরিয়ায় যারা থাকেন, বা খানিকটা মফস্বলের দিকে, কিন্তু মফস্বল বলতেও অনেকখানি হেঁটে যেতে হয় টাউনশিপে, সেই নারী এবং আদিবাসী নারী এবং শিশুদের কথা যদি আমি বলি, তো আদিবাসী নারী এবং শিশুরা তো তারা সবসময়ই একটা ফ্রিলি মুভ করার একটা তাদের প্রচলনটা ছিল আর কি, যে আমরা সবাই সব জায়গায় যাচ্ছি, বাসা থেকে, গ্রাম থেকে বা তার বাড়ি থেকে ঝুমে যে তারা যাচ্ছেন, সেই ঝুম হয়তো যেখানে ওনার ক্ষেত করছেন, চাষবাস করছেন, সেটি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার দূরত্বে আছে। তো তারা নিজেদের মতো করে যাচ্ছেন। যেখানে পানি আনতে হ্যাঁ অনেক কষ্ট আছে, পাহাড়ে পানির সমস্যা প্রকট হচ্ছে দিন দিন, কিন্তু তারপরে তারা পানি আনতে যাচ্ছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা দূরে। কিন্তু
আগে যে সেন্স অফ সিকিউরিটি ছিল সেই সেন্স অফ সিকিউরিটি এখন আর অন্তত আদিবাসী নারীদের মধ্যে নাই। আহ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে সেই ভয়টা আছে। এবং আমি যেটা দেখতে পাই যে আমাদের আদিবাসী শিশুরা যারা আছে, মেয়ে শিশু যারা আছে, তাদের মধ্যেও সেই ভীতিটা চলে আসছে আস্তে আস্তে করে, যে তারা যদি হাঁটে তাহলে একসাথে হাঁটতে হবে, আলাদা করে একা একা স্কুলে যেতে পারবে না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে পাহাড়ে এক একটা স্কুল, যদি আমি রিমোট এরিয়ার কথা বলি, অনেক দূর পর্যন্ত হাঁটতে হয়। কিন্তু সেই সেন্স অফ সিকিউরিটিটা আসলে আমি দেখতে পাই যে আদিবাসী নারীদের মধ্যে অনেক কমে গেছে। এবং সেন্স অফ সিকিউরিটি যদি কমে যায়, আমাদের মুভমেন্টের ওপর যে রেস্ট্রিকশন, সেটা আমরা তো সেলফ ইম্পোজড করছি। যে আমরা বুঝতে পারছি যদি কোনো কিছু হয়, সেটা কোনো প্রতিকার যেহেতু আমরা পাবো না, তাহলে আমরা মুভমেন্টটা নিজেরাই সেলফ রেস্ট্রিকশনের আওতায় নিজেদেরকে নিয়ে আসি। তো সেই কারণে যেটা হচ্ছে যে আমাদের যে আহ আহ আমরা যেভাবে করে জীবনটাকে চর্চা করতাম, আমাদের যে কাজগুলো ছিল, যে চর্চাগুলো ছিল, সেগুলোকে আমরা ঠিক মতো আসলে পালন করতে পারছি না। এবং এই যে আমাদের ইন্টিগ্রিটি, সোশ্যাল ইন্টিগ্রিটি, আমাদের যে কমিউনাল যে ইন্টিগ্রিটি, সেগুলো কিন্তু ধীরে ধীরে আসলে ক্ষয় হয়ে গেছে। জাস্ট বিকজ বাস্তবতার সাথে অ্যাডাপ্ট করতে গিয়ে আমরা আমাদের আদিবাসী সত্তা, আদিবাসীদের যে চর্চাগুলো আছে, সেগুলোকে আমরা বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। যেহেতু আমরা নারী নিয়ে কথা বলছি, আপনি নিজে একজন নারী, আপনি নিজে একজন আদিবাসী, এবং আপনি আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন, অনেক সরব থাকেন। আপনার উপর তো আসলে বহুমুখী চাপ থাকার কথা। যেহেতু আমরা সকলেই এই বিষয়ে ওয়াকিবহাল যে একটা রাষ্ট্র কিভাবে তার নাগরিককে, যেই নাগরিক আসলে তার অধিকার নিয়ে সচেতন বা সরব, তাকে কোন ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যেতে বাধ্য করে। সেক্ষেত্রে একটু ব্যক্তি ইয়ানিয়ান, সে কেমন, তার জীবনটা কেমন, কি ধরনের হুমকি, কি ধরনের চ্যালেঞ্জ তাকে মোকাবিলা করতে হয়? হ্যাঁ, এখন ব্যক্তি ইয়ানিয়ান এবং অনেক অনেক ইয়ানিয়ান আছে আসলে পাহাড়ে, যারা আদিবাসী অধিকার যখন হরণ করা হয় এবং রাষ্ট্রীয় মদদে হরণ করা হয়, তখন তারা কিন্তু অনেক সরব থাকে। আমি এখানে কেবল একা নয়, এবং অনেকজন আছেন। এবং এই যে আমরা যে আমাদের মানবাধিকার, আমাদের আদিবাসীদের অধিকার হরণ করা হচ্ছে, এই কথাগুলো নিয়ে যখন আমরা কথা বলি এবং আমরা সরব হই, তখন ওই যে ট্যাগিং এর যে একটা রাজনীতি আছে, ট্যাগ করে দিলে যে ন্যারেটিভ গুলো, আদিবাসীদের বিরুদ্ধে যে ন্যারেটিভ গুলো প্রচলন হয়ে আসছে, করা হয়েছে, সেই ন্যারেটিভের মধ্যে আমাদেরকে ফেলে খুব সহজে ট্যাগ করা সম্ভব হয় যে আমরা বিচ্ছিন্নতাবাদী, আমরা টেররিস্ট, সন্ত্রাসী, এবং আমরা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কাজ করছি। তো এই ধরনের অনেক ট্যাগিং এর যে রাজনীতি, সেটি কিন্তু আছে। এবং কেবল এটি আমার উপরেই সেরকম না, অনেকে যারা কাজ করছেন, তারাও কিন্তু এই সমস্যার, এই চ্যালেঞ্জের শিকার হচ্ছেন। আমরা তো মনে করি তথ্য পাওয়ার, ইনফরমেশন ইজ পাওয়ার। এখন এই তথ্য প্রবাহটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবেন, তারা জনমত গঠন করতে পারবেন সেই ন্যারেটিভের মধ্যে দিয়ে। তো এই যে আমরা যারা ব্যক্তিগতভাবে বা সামষ্টিকভাবে আদিবাসী অধিকার নিয়ে কাজ করতে চাচ্ছি, আমাদের তো সেই প্ল্যাটফর্মটা নাই। বা যে মেইন স্ট্রিম মিডিয়ার কথাটা যদি আমি বলি, তারাও তো আমরা কোন কথাগুলো বলতে চাই সেটি কখনো তুলে ধরতে চান না বা পারেন না। এবং সোশ্যাল মিডিয়াতেও যদি আমরা দেখি, এখানে একটা বট বাহিনী আছে, যে রাষ্ট্রীয় যে প্রোপাগান্ডা গুলো আছে, যে ন্যারেটিভ গুলো আছে, সেগুলো প্রচার করার জন্য তারা আছেন। তো এই তথ্যের অবাধ প্রচার, সেটিকে আমার মনে হয় নিশ্চিত করা দরকার, যে আমরা অধিকারের কথা বলছি, মানবাধিকারের কথাই বলছি, এবং আমরা ডেমোক্রেটিক ভ্যালুর কথা বলছি, ডেমোক্রেটিক প্রিন্সিপালের কথা বলছি, অন্য কোনো কথা বলছি না। এভরিথিং ইজ to do with democratic values and principles. তো এগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমি ইয়ানিয়ান হই
বা আরেকজন যিনি আদিবাসী রাইটস অ্যাক্টিভিস্ট আছেন, ইউথ অ্যাক্টিভিস্ট আছেন, আমাদের সবার উপরেই হচ্ছে একই রকমের রাষ্ট্রীয় যে বিভিন্ন ভাবে যে দমন নিপীড়ন তারা করতে পারে, সেই কাজগুলো হচ্ছে অব্যাহত থাকে। এবারে যদি একটু চলে আসি, যেহেতু আমাদের আম, এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, পাহাড়ে ডেফিনেটলি নিশ্চয়ই আপনাদের কারণ কারণ ছিল বা আছে এখনো। আওয়ামী লীগের বেশ ভালো সংখ্যক ভোট ছিল, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমরা আশা করছি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেখানে বিএনপির একটা ভালো রকমের অংশগ্রহণ থাকবে। নতুন রাজনৈতিক দল আছে, এনসিপি আছে, আহ আরো অনেকগুলো নতুন নতুন দল তৈরি হয়েছে। সেক্ষেত্রে আসলে পাহাড়ে কোন রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু এবং সবচেয়ে বেশি সম্ভাবনা কার? আসলে আমি তো আসলে ভবিষ্যৎবাণী করতে পারছি না, এবং যেভাবে করে হচ্ছে প্রতি মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটের মধ্যে আমরা আছি, বিভিন্ন সময়ে কয়েকদিন পর পর নতুন একটি আলোচনা আসছে, পরিস্থিতি হচ্ছে অনুকূলে যাচ্ছে আবার প্রতিকূলে যাচ্ছে। তো সেই হিসেবে আসলে বলাটা খুব কঠিন যে কারা ক্ষমতায় আসতে পারেন নির্বাচন হলে। তো আপনি যে কথাটা বলছেন যে পাহাড়ে হচ্ছে আওয়ামী লীগের স্ট্রং হোল্ড ছিল, আম, সেটি কিন্তু আপনি দেখবেন পুরো বাংলাদেশে মাইনরিটি যারা আছে, ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, এটা তো আসলে মোটামুটি সবাই বিশ্বাস করেন। যদিও একটু আমার মনে হয় যে সেখানে প্রশ্ন আছে, যে আওয়ামী লীগ সরকার মাত্রই হচ্ছে মাইনরিটিদের অধিকার নিশ্চিত করার সরকার ছিল, এই কারণেই হচ্ছে আওয়ামী লীগকে হচ্ছে ভোট দেওয়া দরকার। কিন্তু গত বছরের অভ্যুত্থানের পর অনেকে আবার বুঝতে পারছেন, আবার অনেকে আবার ফেরত যাচ্ছেন যে না, আওয়ামী লীগ সরকারই ভালো ছিল মাইনরিটির জন্য। আবার অনেকে বলছেন যে না, এটা তো আওয়ামী লীগ সরকার থাকার সময় মাইনরিটিরা যে রকমের নিপীড়নের শিকার হয়েছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময় হচ্ছে একই রকমেরই নিপীড়নের শিকার হচ্ছে, তাহলে হয়তো এটা পলিটিক্যাল দলের এন্ডোর্সমেন্টের বিষয়টা না, এটা হচ্ছে জাস্ট কে কিভাবে ধর্মকে হচ্ছে রাজনৈতিক ভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, সেটার রাজনীতি। তো এখন এনসিপির কথাটি যেহেতু বললেন, নতুন দল হিসেবে আমার মনে হয় যে পুরো পার্বত্য চট্টগ্রামে নয়, পুরো বাংলাদেশে তাদের একটি জনসমর্থন আদায় করার জন্য খানিকটা কঠিন হবে, কারণ আমরা গত 50 বছর ধরে, প্রায় 50 বছর ধরে কয়েকটি প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টির মধ্যে আমরা সীমাবদ্ধ। তো এনসিপি যদি গ্রাউন্ড ব্রেকিং কোনো কিছু করে দেখাতে না পারে, বরং তারা অনেক বেশি কন্ট্রোভার্সি তারা তৈরি করেছেন এর মধ্যে, সেই কন্ট্রোভার্সি গুলো তৈরি করতে থাকে এবং একটুখানি প্রোগ্রেসিভ মাইন্ডের রাজনীতির দিকে না যান, বরং জনতুষ্টির রাজনীতি তারা বেছে নেন, তাহলে আমার মনে হয় না যে পার্বত্য চট্টগ্রামে তারা আসলে কিছু করতে পারবে। এই মুহূর্তে আসলে পাহাড়ের রাজনীতিটা কেমন, এবং সরকার বদল হলে কি পাহাড়ের কোনো কিছু পরিবর্তন হবে? আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রথম দিকে এই কথাটি বলেছি যে এটা তো হচ্ছে আসলে পাহাড়ের পলিটিক্স হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ আধিপত্যবাদের পলিটিক্স, এবং পাহাড়ে যে মিলিটারি শাসন জারি করে রাখা হয়েছে 1976 সাল থেকে, সেটা তাদের পলিটিক্স। তো সেখানে যে সিভিলিয়ান সরকারই আসুক না কেন, পাহাড় নিয়ে আসলে খুব একটা বেশি পরিবর্তন, পাহাড়ের পলিসি নিয়ে আসলে খুব একটা বেশি পরিবর্তন আমরা দেখি না, এবং আমরা সেটা আসলে আশাও করি না। যে এখন ইন্টারিম গভর্নমেন্ট এসেছেন গত বছরের, এরপরও কিন্তু এর জুলাই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত পাহাড়ে যেভাবে করে হচ্ছে নিপীড়ন চলেছে, সেটিরই আমরা ধারাবাহিকতা দেখি ইন্টারিম গভর্নমেন্টের সময়। আমি কি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যে যখন দেখুন একটা সাম্প্রদায়িক হামলার ঘটনা হয়, সেটি গত বছরের আগ পর্যন্ত হচ্ছে অনেকগুলো সাম্প্রদায়িক হামলার ঘটনা হয়েছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট আসার পরও হচ্ছে গত বছর সেপ্টেম্বরে রাঙামাটি এবং খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা হয়েছে। এবং যখনই সাম্প্রদায়িক হামলার ঘটনা হয়, আমরা কিন্তু
স্ক্রিন বাই স্ক্রিন আমরা বলে দিতে পারি এরপর কি হবে, সরকার কোন ব্যবস্থা দিবে, এবং এরপর আমরা বিচার পাবো কি পাবো না, আমরা কিন্তু সেই কথাটা বলে দিতে পারি। হ্যাঁ? আম, যে সবাই মিলে হচ্ছে দল বেঁধে একটা গুজব ছড়ানোর পরে আদিবাসীদের উপর একটা সাম্প্রদায়িক হামলা হবে, আদিবাসীরা হতাহত হবেন, তাদের ব্যবসা বাণিজ্যেও তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে আহ সরকার একটি তদন্ত কমিটি গঠন করবেন, তদন্ত কমিটি যে মাঠ পর্যায়ে গিয়ে সবার সাথে কথা বলছেন সেটা হচ্ছে মিডিয়ায় প্রচার করা হবে, এবং একদম শেষের দিকে যেটা দেখা যাবে যে সেই তদন্ত কমিটির যে রিপোর্ট যে একটা সময় বেঁধে দেওয়া হয়, সেই রিপোর্টে কি আছে সেটা আমরা কেউ জানবো না, এবং রিপোর্টটি আদৌ প্রডিউস করা হয়েছে কিনা সেটা আমরা জানবো না। এবং এটি সবসময় হয়ে আসছে, এটি আওয়ামী লীগ সরকারের আমলেও হয়েছে, বিএনপি সরকারের আমলেও হয়েছে, এবং বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এটি হয়েছে। তো সেই আশাটা আসলে দেখাটা খুব কঠিন যে এই যে ন্যারেটিভ গুলো আমাদের বিরুদ্ধে জারি রাখা হয়েছে, এবং আমরা যে বাংলাদেশের আসলে সেকেন্ড ক্লাস নাগরিক, এই কনসেপ্টটা যদি বাংলাদেশে যারা ক্ষমতায় আসবেন, শাসক গোষ্ঠী যারা আসবেন, তারা যদি বুঝতে না পারেন বা অ্যাকনোলেজ করতে না পারেন বা অ্যাকনোলেজ করতে না চান, তাহলে এই ঘটনাগুলো ঘটেই যাবে যে সরকার আসবে। পাহাড়ে ইউপিডিএফ এর মতো আরো বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। আমি একটু জানতে চাই এই গ্রুপগুলোর আসলে কাজ কি বা তারা কি চায়? চাঁদনি পাহাড়ে ইউপিডিএফ তো কেবল একটা গ্রুপ না, পাহাড়ে তো অনেকগুলো আসলে রাজনৈতিক আমরা যেটাকে সাধারণভাবে বলি যে আঞ্চলিক রাজনৈতিক দল আছে, বা দলের মধ্যে বিভেদ তৈরি হওয়ার কারণে হচ্ছে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছে। অবশ্যই সেই দলগুলোতে যারা আছে, আমি কেবলমাত্র ইউপিডিএফ কে আলাদা করে বলতে চাই না, আমি জেএসএস কে আলাদা করে বলতে চাই না, বা কোনো একটি আঞ্চলিক দলের নাম আমি বলতে চাচ্ছি না। তো প্রত্যেকটি দলেরই তাদের নিজস্ব একটি চিন্তা ভাবনা আছে, এবং প্রত্যেকটি দলই কোনো না কোনো ভাবে বিভিন্ন জনের সাথে তাদের সেই সম্পর্ক রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের সাথে অবশ্যই তারা নেগোসিয়েশনের মধ্যে যান, তারা অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলেন। এখন যে পরিমাণের সিএসটিতে যে পরিমাণের একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে যে কোন দল কি চায়, কোন দল কার সাথে কাজ করছে, কোন দল কার ইন্টারেস্ট আসলে তারা ফুলফিল করার চেষ্টা করছে, সেটি আসলে বোঝা সাধারণ নাগরিকদের পক্ষে অসম্ভব। আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখি পাহাড়ে সবসময় বলা হয় পাহাড়ের সন্ত্রাসী গ্রুপ। এটাকে আপনি কতটুকু মনে করেন সঠিক তথ্য আমাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া দেয়? মেইন স্ট্রিম মিডিয়া আসলে অনেক অনেক তথ্যই প্রচার করে, এবং মেইন স্ট্রিম মিডিয়া যদি আসলে ফ্রি হতো, এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা যদি অনুসন্ধানী তদন্ত করার, প্রতিবেদন করার তাদের সে আগ্রহটা থাকতো বা স্কিলটা থাকতো, অথবা যে মিডিয়া হাউস গুলো আছে তারা যদি তাদেরকে সেই ইনসেন্টিভটা দিত, তাহলে আমার মনে হয় যে ভেতরের অনেক কথাই আসলে মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে উঠে আসা সম্ভব হতো। কিন্তু আমরা যেটা দেখেছি যে মেইন স্ট্রিম মিডিয়া তো বিভিন্ন সময় বলবো না, পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আসলে সব সময় যেটা বলা হয় যে কোনটা নাম বলবো, উপরের মহল থেকে যা বলা হয় সেগুলোই হচ্ছে তারা প্রচার করেন, বাধ্য থাকেন। এই কারণে আমি বলেছি যে মিডিয়াকে হচ্ছে ফ্রিলি যদি মিডিয়া কাজ করতে না পারে, তাহলে অবাধ তথ্য যদি না থাকে, তাহলে খুব কঠিন হবে যে পার্বত্য চট্টগ্রামে কি পরিস্থিতি চলছে সেটিকে আসলে সবাইকে জানানোর, এবং সবাই আসলে বুঝতে পারবেন না যে কি চলছে পার্বত্য চট্টগ্রামে। ধন্যবাদ আপনাকে। একদম ছোট করে যদি জানতে চাই যে একদম শেষের প্রশ্ন হিসেবে, যে পাহাড়ের এই সমস্যার বা এই সংকটের উত্তরণের পথ কি বা কিভাবে হতে পারে, আমরা যদি একটা সলিউশন বেসড আলাপ যদি আমরা করতে চাই, তাহলে ঠিক কোন কোন ঘটনাগুলো ঘটলে পাহাড়ের এই সংঘাত, পাহাড়ের
আদিবাসীদের আদিবাসী বলা থেকে শুরু করে সকল ধরনের সমস্যাগুলো সমাধান হতে পারে বলে আপনি মনে করেন? 1976 সালের পর থেকে যা কিছু হয়েছে আদিবাসীদের উপর, আহ একটা অনাস্থা, অবিশ্বাস, বিদ্বেষ বাঙালি এবং আদিবাসী তাদের মধ্যে তৈরি হয়েছে। তো এই এই অবিশ্বাস, অনাস্থা, বিদ্বেষ সেখান থেকে বের করার জন্য আমার মনে হয় যে প্রথমত যদি আমরা জনমতের কথাটা বলি, আহ আলোচনার প্রয়োজন আছে, এবং যে আলোচনায় বাঙালিরাও কথা বলতে পারবেন এবং একই সাথে আদিবাসীরাও কথা বলতে পারবেন, সেই প্ল্যাটফর্মটা তৈরি করার প্রয়োজন আছে। আবার যে আদিবাসীরা খুব ফ্র্যাঙ্কলি কথাগুলো বলতে চান যে অনেক কিছু হয় পাহাড়ে যেটা আমাদের যে আদি বাঙালি ভাই বোনেরা আছেন সম্ভবত তারা হয়তো জানেন না সবসময়, কারণ তাদের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দেওয়ার রাস্তাটা আসলে বন্ধ করে দেওয়া হয়। তো সেই আলোচনার রাস্তাটা আসলে তৈরি করা দরকার, এবং একই সাথে যারা এই কথাগুলো বলবেন তারা যেন এই কথাগুলো বলার পর কোনোভাবে মব সন্ত্রাসের যেন তারা শিকার না হয়, রাষ্ট্রীয় নিপীড়নের যেন তারা পরবর্তীতে শিকার না হয়, সেটাও আসলে নিশ্চিত করার প্রয়োজন। আর যদি শিকারও হন, হতেই পারে, যদি হন তাহলে যেন একটি বিচার ব্যবস্থা থাকে, নিরপেক্ষ একটি বিচার ব্যবস্থা থাকে যেখানে তার প্রতিকারটা পেতে পারে। এগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে আমার মনে হয় যে আদিবাসী যারা আছেন, যারা অনেক কথা বলতে চান, যারা অনেক কিছু শেয়ার করতে চান, তারা ফ্রিলি এই কথাগুলো সবার সাথে শেয়ার করতে পারবেন। এটা তো কেবল আমি বললাম যে আস্থা অনাস্থার যে বিষয়টা, আস্থার জায়গাটা তৈরি করার জন্য এই কাজটা আসলে করা দরকার। অনেক প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যেখানে আমরা ফ্রিলি কথা বলতে পারবো একজন আরেকজনের সাথে, এক পক্ষ আরেক পক্ষের সাথে। আরেকটি যেটি সেটি যে কমিটি যেহেতু আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো আছে, আমাদের লিগাল যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, ল গুলো আছে, একটা অ্যাকর্ড আছে, সৃষ্টির অ্যাকর্ড, সেটিকে নিয়ে আসলে আরম্ভটা দরকার। যেহেতু একটি আছেই, সেটিকে বাদ দিয়ে নতুন করে শুরু করার তো প্রয়োজনীয়তা নাই। কোথায় এবং কেন এই সৃষ্টি অ্যাকর্ড কাজ করে নাই, যদি কাজ না করে থাকে তাহলে 27 বছর পরে আমরা কিভাবে করে সেটি উপর ভিত্তি করে সামনে আগাতে পারি। এটির জন্য তো আসলে যারা চুক্তির পক্ষের যারা আছেন এবং বিভিন্ন মতাদর্শী যারা আছেন তাদের সবাইকে একসাথে এনে কথা বলার একটা ইনিশিয়েটিভটা নিতে হবে, এবং সেই ইনিশিয়েটিভটা আসলে নিতে হবে রাষ্ট্রের, সরকারের। এবং যদি সেটি না নেওয়া হয় তাহলে এই অবিশ্বাস, বিদ্বেষ সেগুলো তো বাড়বেই, কিন্তু একই সাথে যে সমাধানের দিকে আমরা আগাতে চাই সেই সমাধানে আমরা কখনোই আগাতে পারবো। ধন্যবাদ রানী ইয়ানিয়ান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করেছি এবং আশা করছি আপনার মাধ্যমে আমরা দর্শকদের কাছে আসলে পাহাড় এবং আদিবাসী সম্পর্ক যে ধারণাগুলো সেগুলা কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ আবারও আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।